मैं तेरी हर जिद मान लूंगा, बस याद रखना कोई तीसरा शामिल ना हो। ঝমঝমে বর্ষার এক শুনশান রাতে বৃষ্টি ভেজা লাল শাড়িতে রানী নামে মেয়েটিকে প্রাণপণে ছুটতে দেখা যায়। তার পেছনে ঘেউ ঘেউ করতে করতে ছুটে চলেছে রাস্তার কুকুরও। প্রাণ ভয়ে ছুটে চলেছে রানী। আর ছুটতে ছুটতে হেল্প হেল্প বলে চিৎকার করতে করতে রানী পুলিশ থানায় ঢুকে পড়ে আর বলে, প্লিজ আমাকে বাঁচান, আমার স্বামী আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান প্লিজ। এই সিন এখানেই কাট হয়। एक्सप्लेन करते चलेছি चलन से ना चाल से प्यार करने वालों को परखो उनके दिल के हाल से। 2024 সদ্য মুক্তিপ্রাপ্ত সাসপেন্স থ্রিলার মুভি ফির আই এক হাসিন দিলরুবা। সিন কাট হয়ে কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখানো হয় 2 মাস আগের ঘটনা। টিভিতে ব্রেকিং নিউজ চলছে। আগ্রায় যমুনা নদীতে বন্যার জলের সঙ্গে মানুষ খেকো ভয়ঙ্কর কুমিরের উপদ্রব বেড়ে গেছে। পরের সিনে অভিমন্যু নামে এক কম্পাউন্ডারকে দেখা যায় যে তার রোগীর চিকিৎসা করতে একটি বাড়িতে এসেছে। এই বাড়িতেই রানী ভাড়া থাকে। রানী ফোনে কথা বলতে বলতে নিচে নামলে তাকে রোমান্টিক দৃষ্টিতে দেখতে থাকে অভিমন্যু। আর অভিমন্যুর হাতে থাকা টমেটোর প্যাকেটটি রানীর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। রানী সেগুলো তুলে দিতে থাকে অভিমন্যুকে। তারপর ফোনে তার বিউটি পার্লারের কর্মীর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু তার বিউটি পার্লারের হেয়ার স্টাইলের জন্য ডামি ফেসগুলো নিয়ে যেতে ভুলে যায়। অভিমন্যু তখন সেগুলো দিতে গিয়ে দেখে রানী রিক্সায় উঠে ফোনে কথা বলতে বলতে রওনা দিয়ে দিয়েছে। সে পেছনে পেছনে ছুটতে থাকে আর রানীজি রানীজি বলে ডাকতে থাকে। কিন্তু ফোনে ব্যস্ত থাকায় রানী সেই ডাক শুনতে পায় না। বেচারা অভিমন্যু ছুটতে ছুটতে রানীর বিউটি পার্লারের সামনে পৌঁছে গেছে। রানী তখন সেখানে রিক্সা থেকে নামতেই অভিমন্যু ওই ডামিগুলো রানীকে দেয়। রানী তাকে ধন্যবাদ জানায়। আর সে ছুটতে ছুটতে এতদূর চলে এসেছে দেখে বেশ অবাক হয়। বুঝতে পারে তার টানেই সে এতটা ছুটে তাকে এগুলো দিতে এসেছে। এরপর রানী তার পার্লারের কর্মীর ডাকে অভিমন্যুকে বলে, 2 মিনিটে আমি আসছি। সে ভেতরে চলে যায় আর কাজে ব্যস্ত হয়ে পড়ায় অভির কথা ভুলে যায়। কিন্তু অভিমন্যু রানীর অপেক্ষায় পার্লারের বাইরেই বসে থাকে। বৃষ্টি শুরু হয়ে যায়, কিন্তু তাও অভিমন্যু বসেই থাকে। রানী যখন জানালা দিয়ে দেখে অভিমন্যু তখনও বসে আছে, তখন সে ছাতা নিয়ে তার কাছে যায়। অভিমন্যু রোমান্টিক দৃষ্টিতে তাকে দেখতে থাকে আর বলে, রানীজি, ভাবছিলাম ফ্রাইডে কি আপনি আমার সাথে সিনেমা দেখতে যাবেন? রানী অবাক হয়ে বলে, জি। আর এটাকেই হ্যাঁ মনে করে অভিমন্যু। সেই সময় পাশের রাস্তা দিয়ে ছাতা নিয়ে একজনকে চলতে দেখা যায়। এই হলো রানীর হাজব্যান্ড ঋষু, যে তাকে পাগলের মতো ভালোবাসে। আর রানীও তাকে সর্বান্তকরণে ভীষণ ভালোবাসে। রানী ঋষুকে দেখে তার দিকে চেয়ে চেয়ে তার ভাবনায় বিভোর হয়ে যায়। এমন সময় অভিমন্যু আবার জিজ্ঞেস করে, তাহলে ফ্রাইডে সন্ধ্যা 6টায়? রানী বলে, জি। অভিমন্যু সেখান থেকে চলে যায়। রানী তার হাজব্যান্ডের দিকে প্রেমপূর্ণ দৃষ্টিতে দেখতে থাকে। আর এই তাকানোটাই বলে দেয় যে সে তার হাজব্যান্ড ঋষুকে কতটা ভালোবাসে। তার হাজব্যান্ডও তার দিকে তাকায়। কি করে তাদের মধ্যে হলো এত ভালোবাসা? ফ্ল্যাশব্যাকে কিছুটা দেখানো হয়। মডার্ন স্মার্ট সুন্দরী রানীর সম্বন্ধ করে বিয়ে হয়ে গিয়েছিল সাদা সিধে স্বভাবের ঋষুর সাথে। রানীর মতো স্মার্ট ছিল না সে। বিয়ের কিছুদিনের মধ্যেই অন্য একজনের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিল রানী। সেই লোকের সঙ্গে তার পরকীয়া প্রেম বেশ কিছুদিন ধরে চলতে থাকে। রানী তাকে পেয়ে তার হাজব্যান্ডকে চিট করা শুরু করে। কিন্তু পরে সে তার ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। কিন্তু সেই লোকটি রানীর পিছু ছাড়ে না। এমনকি তার হাজব্যান্ডের সামনেই বলে, আরে তোমার বউ তো আমাকে ভালোবাসে। আর ঋষু রেগে গিয়ে তার দিকে যেতেই ঋষুর ওপর সে ঝাঁপিয়ে পড়ে। রানী তার হাজব্যান্ডকে মারতে দেখে একটি ব্যাট দিয়ে ওই লোকটির মাথায় মারে। এই লোকটি হলো নীল। ওই আঘাতে নীলের মাথা ফেটে রক্তক্ষরণের কারণে সেখানেই সে মারা যায়। আর রানীকে এই খুনের দায় থেকে বাঁচানোর জন্য ঋষু একটা প্ল্যান করে। পুলিশকে বোকা বানাতে রানীর নামে ট্যাটু করা নিজের হাত কেটে ফেলে ঋষু আর রানীকে বাইরে পাঠিয়ে দেয়। আর সিলিন্ডার বাস্ট করে ঋষু জলে ঝাঁপ দেয়। মারাত্মক আগুনে ঝলসে যায় নীলের মৃতদেহ। আর ঋষুর কাটা হাতটি সেখানেই পড়ে থাকে। রানীর নাম ট্যাটু করা ওই কাটা হাতটি পেয়ে পুলিশ ভাবে এই মৃতদেহটি রানীর হাজব্যান্ড ঋষুর। তারা রানীকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু রানী সেই সময় ঘটনাস্থলে ছিল না, সে বাইরে ছিল। আর অনেক লোক রানীকে সেই সময় বাইরেই দেখেছিল। তাই এটা একটা অ্যাক্সিডেন্টাল কেস মনে করে পুলিশ ওই কেসটি তখন ক্লোজ করে দিয়েছিল। আর ওদিকে ঋষু পালিয়ে গিয়ে আত্মগোপন করে আগ্রায় থাকা শুরু করে। ঋষু ডামি হাত লাগিয়ে ফুড ডেলিভারি করা, ফ্রিজ টিভি রিপেয়ারিং করা, এইসব কাজ করে এক ভাড়া বাড়িতে থেকে দিন গুজরান করে। রানীও পরে আগ্রায় চলে আসে এবং সে একটি দোকান ভাড়া নিয়ে পার্লারের কাজ করা শুরু করে। তারা আলাদা থাকে কারণ পুলিশের চোখে ঋষু মৃত। কোনোভাবে তার খোঁজ পেলে তাদের দুজনকেই জেলে যেতে হবে, তাই তারা আলাদা থাকে। রানী নিজের পরিচয়ে একা থাকে আর ঋষু অন্য নামে পুলিশের নজর বাঁচিয়ে সেখানে থাকে। তারা খুব গোপনে মাঝে মাঝে মিলিত হয় আর ফোনে তারা যোগাযোগ রাখে। আলাদা থাকাটা কোনোভাবেই স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসায় খামতি আনতে পারেনি। দুজনে দুজনকে এতটাই ভালোবাসে। রানী ঋষুকে ছাড়া কাউকে
ভাবতে পারে না। আর রিশু, সে তো রানীর জন্য নিজের হাত কেটে বেঁচে আছে, রানীর জন্য সে সবকিছুই করতে পারে। তাদের প্ল্যান ছিল এভাবে দুজনে যথেষ্ট পরিমাণে টাকা জমাতে পারলেই তারা থাইল্যান্ড পালিয়ে যাবে, আর সেখানে দুজনে একসাথে বাকি জীবনটা কাটাবে। রিশু তাই গুড্ডু ট্রাভেলসে যায়, 25,000 টাকা জমা করে। ওই এজেন্ট তাকে বলে 2 মাসের মধ্যে পাসপোর্ট ভিসা রেডি হয়ে যাবে, থাইল্যান্ড যাওয়ার ব্যবস্থা পাকা হয়ে যাবে। রিশু যেখানে ভাড়া থাকে সেই বাড়ির মালকিন পুনম, আর সে রিশুকে ভালোবাসে আর তার সাথে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে। রিশু বাধ্য হয়ে তাকে সহ্য করলেও দূরে দূরেই থাকার চেষ্টা করে। পরের দিন একটা গোপন জায়গায় রিশু রানীর সাথে দেখা করে আর বলে 2 মাস পরে তারা থাইল্যান্ড চলে যাবে। রানী রিশুকে অভিমন্যুর ব্যাপারে বলে যে অভিমন্যু তার প্রেমে পাগল। এরপর অভিমন্যুকে দেখা যায় আসলে আজ সেই ফ্রাইডে, আর রানীর সাথে সিনেমা দেখার কথা ছিল। সে থিয়েটার হলে গিয়ে সব টিকিট কিনে নেয়, পুরো হল শুধু দুজনে সিনেমা দেখবে, আর এভাবে সে রানীকে সারপ্রাইজ দেবে সেই আশায়। কিন্তু সে সেখানে অপেক্ষা করতে থাকলেও রানী কিন্তু আসে না, কারণ তখন তো সে তার হাজব্যান্ড রিশুর সাথে রোমান্স করছে। আর এদিকে অভিমন্যু অপেক্ষা করতে করতে দেখে 9টা বেজে গেছে, কিন্তু রানী আসে না। অভিমন্যু তখন রানীর বাড়িতে চলে যায়। রানী অভিমন্যুর কাছে ক্ষমা চেয়ে নেয় সিনেমা দেখতে যেতে না পারার জন্য, কিন্তু অভিমন্যু বলে ক্ষমা চেও না, বরং পরের শুক্রবার চলো সিনেমা দেখতে। রানী তখন রাজি হয়ে যায়। এরপর এক বাজারে রানী রিশুর সাথে দেখা করে। রানী রিশুকে সব ঘটনা জানায়। তারা যখন কথা বলছে তখনই এক চোর এসে রানীর পার্সটা কেড়ে নিয়ে দৌড় দেয়। রিশু তার পিছু পিছু ছোটে, কিন্তু কিছু দূর ধাওয়া করেই সে যখন পুলিশকে দেখতে পায় তখন সেখান থেকে সে পালিয়ে যায়। আর ওই পুলিশ অফিসার ছিল ইন্সপেক্টর কিশোর। পরে কিশোর রানীর ঠিকানা খুঁজে তার কাছে যায়, কারণ সে ওই চোরটিকে ধরে ফেলেছিল, তাই রানীর পার্সটা তাকে ফেরত দিতে গিয়েছিল। ইন্সপেক্টর কিশোরের সন্দেহ আছে রিশু হয়তো বেঁচে আছে, আর তারা দুজনেই আগ্রাতে আছে। এরপর রানী থিয়েটারে সিনেমা দেখতে যায়। এখানে রিশুর আসার কথা ছিল, তাই রিশুও সেখানে যায়, কিন্তু তারা দেখে সেখানে পুলিশ ইন্সপেক্টর কিশোরও পৌঁছে গেছে। তাই রিশু রানীর কাছে যায় না, কারণ রানীকে ফলো করতে করতেই ইন্সপেক্টর কিশোর সেখানে চলে গেছে। রিশু তাই সেখান থেকে পালিয়ে যায়। সে বুঝতে পারে পুলিশ আসলে রানীকে ফলো করছে রিশুর খোঁজ পাওয়ার জন্য। রিশু বুঝতে পারে রানীর কল ট্রেস করে তার সিমের লোকেশন ট্রেস করে তাকে ধরে ফেলতে পারে পুলিশ, তাই সে সিমটি বের করে সেটি কমোডে ফ্ল্যাশ করে দেয়। রানী বাড়ি ফিরে কল করার চেষ্টা করে রিশুকে আর পায় না। এরপর একটি এসটিডি বুথ থেকে রিশুই রানীকে ফোন করে আর বলে পুলিশ তাদের পেছনে পড়ে আছে, আর সব জায়গায় পুলিশ ছড়িয়ে আছে। সে বলে পুলিশের আমাদের উপর সন্দেহ হয়ে গেছে, হতে পারে তোমাকে ডেকে জিজ্ঞাসাবাদও করবে, কিন্তু মনে রেখো ওদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, তাই ভয় পাবে না, তুমি ভয় পেলেই ওরা সুযোগ পেয়ে যাবে। এরপর একদিন সত্যি সত্যি রানীকে থানায় ডেকে ইন্সপেক্টর কিশোর জিজ্ঞাসাবাদ করা শুরু করে, আর রানীকে বলে আমরা তোমার কল হিস্ট্রি বের করেছি, আর একটি নম্বরে তুমি অনেকক্ষণ ধরে বারবার কল করো, কে সেই লোক? রানী বলে ও আমার বন্ধু। আর তখনই সেখানে এসে ঢোকে নতুন ডিএসপি মৃত্যুঞ্জয়, যার নাম। সে রানীকে বলে এই কেসটা এখন আমি লিড করব। আর রানীকে সে আরো বলে নীল আমার ভাতিজা আর আমি তার চাচা, এখন থেকে এই কেস আমার কাছে পার্সোনাল হয়ে গেছে, আর আমার স্বভাব হলো যে কেসের পেছনে পড়ি তাকে আমি সহজে ছাড়ি না। আর বলে রিশুও আমাকে ভালোভাবে জানে, তাকে তুমি জিজ্ঞাসা করতে পারো যে মন্টু চাচাকে, তাহলেই তুমি বুঝতে পারবে। এরপর সে রানীকে জিজ্ঞাসা করে তুমি কার সাথে অনেকক্ষণ ধরে নিয়মিত কথা বলো, আর সেই লোক ট্রাভেল এজেন্টের কাছে কেন বারবার চায়? আমি ভালোভাবে জানি রিশু মারা যায়নি, ও বেঁচে আছে, আর আছে এই আগ্রাতেই কোথাও লুকিয়ে, আর ওকে তো আমি ধরবই। সে রানীকে তখন যেতে বলে। এরপর ডিএসপি মৃত্যুঞ্জয়ের নির্দেশ মতো রানীর বাড়ির আশেপাশে পুলিশ অফিসাররা রিশুর খোঁজে ছবি নিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করে যে তাকে কেউ দেখেছে কিনা। এরপর রিশু একদিন দেখে পুলিশ ওই গুড্ডু ট্রাভেল এজেন্ট পর্যন্ত পৌঁছে গেছে আর তাকে ধরে নিয়ে যাচ্ছে, যে তাকে থাইল্যান্ড পাঠানোর ব্যবস্থা করবে। সে নিজে এখন থানায় বন্দী হয়ে গেল। এভাবে থাইল্যান্ড যাওয়ার প্রচেষ্টা তার ভেস্তে গেল, আবার তাকে নতুন করে চেষ্টা শুরু করতে হবে। এরপর পুলিশ রিশুকে খুঁজতে খুঁজতে সেই বাড়ি পর্যন্ত পৌঁছে যায় যে বাড়ির মালকিন পুনম। পুলিশ পুনমকে রিশুর ছবি দেখিয়ে তাকে দেখেছে কিনা জিজ্ঞাসা করে। রিশু বিপদে পড়তে পারে বুঝে পুনম বলে 2 মিনিটের মধ্যে আসছি, এসে বলছি। সে ওপরে রিশুর ঘরে গিয়ে বলে পুলিশ তোমার ছবি দেখিয়ে জানতে চাইছে, তোমাকে কোনো কারণে খুঁজছে নাকি, বলবো তোমার কথা? রিশু তখন করুণ মুখ করে চেয়ে থাকে। আসলে পুনম রিশুকে বাঁচিয়ে রিশুর কৃতজ্ঞতা আদায় করে তাকে ইমপ্রেস করতে চাইছে, যাতে রিশু তার প্রেমের প্রস্তাবে সাড়া দেয়। এরপর পুনম নিচে গিয়ে পুলিশকে বলে না, এই লোককে সে কোথাও দেখেনি। ইন্সপেক্টর কিশোরের সন্দেহ হলেও কোনো সার্চ ওয়ারেন্ট না থাকায় একজন একা পঙ্গু মহিলার বাড়ি খুঁজে দেখার ঝুঁকি নেয় না। তারা তখন সেখান থেকে চলে যায়। এরপর রিশু সেখান থেকে পালিয়ে রানীর কাছে যায়। রানী তাকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তার উপর পুলিশের নজর আছে। রিশু বলে রানী সব আশা শেষ,
যাকে টাকা জমা দিয়েছিলাম সেই ট্রাভেল এজেন্ট অ্যারেস্ট হয়ে গেছে, আর মন্টু চাচা তার পেছনে পড়ে আছে। সে সহজে তাকে ছাড়বে না, তাই রিশু সারেন্ডার করে দেবে। কিন্তু রানী বলে, আরে পাগল হলে নাকি তুমি, চলো আমরা পালিয়ে যাই। রিশু বলে, আরে মন্টু চাচার সন্দেহ আরো বেড়ে যাবে আর আমাদেরকে তাড়িয়ে তাড়িয়ে মারবে। তুমি ওকে চেনো না, ও ভীষণ ডেঞ্জারাস। বরং তুমি সেফ থাকো আর আমি সারেন্ডার হয়ে যাই। ওদিকে পুনমেরও আমার উপর সন্দেহ হয়ে গেছে। তখন নিচে কারোর আসার আওয়াজ পাওয়া যায়। রানী দেখতে যায় আর দেখে অভিমন্যু। সে অভিমন্যুর দিকে তাকিয়ে হাত নাড়ে আর ঘরে ঢুকে যায়। আর রিশুকে বলে, আমার মাথায় একটা আইডিয়া আছে। তোমার তো এটা ভয় যে আমরা দুজনে একসাথে আছি কিনা এটা মন্টু চাচার মনে সন্দেহ আছে, তো আমার কাছে একটা বেটার আইডিয়া আছে। মন্টু চাচা আর তোমাকে খুঁজবে না, আর কিছুদিন পরে আমরা থাইল্যান্ড চলে যাব। তার এই প্ল্যানটা যে কি ছিল সেটা একটু পরেই জানা যাবে। পরের শুক্রবার অভিমন্যু আর রানীর সিনেমা দেখার কথা ছিল। অভিমন্যু থিয়েটারের বাইরে রানীর জন্য অপেক্ষা করছে। রানী তখন সেখানে আসে, আর তাকে দেখে তো অভিমন্যু খুশিতে ডগমগ হয়ে যায়। রানী অভিমন্যুকে বিয়ের প্রস্তাব দেয়। অভিমন্যু তো শকড হয়ে যায় যে সরাসরি বিয়ের প্রস্তাব। আসলে এটাই ছিল রানীর প্ল্যান। সে পুলিশকে বিভ্রান্ত করার জন্য অভিমন্যুকে বিয়ে করবে, শুধু বিয়েটাই করবে, কিন্তু স্বামী স্ত্রীর মতো তারা থাকবে না। এই বিয়েতে পুলিশ ভাববে রিশু বেঁচে নেই। কিন্তু রানীর বিয়ের এই প্ল্যানটা রিশুর তেমন ভালো লাগেনি। সে রানীকে বলে এটা করা উচিত না, কিন্তু সে রানীর কথায় শেষ পর্যন্ত মেনে নেয়। 3 দিন পর রানীর সাথে রিশুর বিয়ের অনুষ্ঠান শুরু হয়। এখানে ব্যান্ড পার্টির মধ্যে ছদ্মবেশে রিশু আসে, আর তার খুব খারাপ লাগে এটা দেখে যে তারই চোখের সামনে তার প্রাণাধিক প্রিয় স্ত্রীর বিয়ে হয়ে যাচ্ছে। তো এভাবেই তাদের বিয়েটা হয়ে যায়। আর বাসর রাতে অভিমন্যু রানীর কাছে যাওয়ার চেষ্টা করলে সে বলে মানসিক প্রস্তুতির জন্য তার কিছুটা সময় লাগবে। আসলে তার রিশুর কথা খুব মনে পড়ছে। এভাবে অভিমন্যুকে বুঝিয়ে রানী তার থেকে আলাদা বিছানায় থাকতে শুরু করে। কথায় কথায় অভিমন্যু বলে ছোটবেলা থেকেই তার পরিবারের সব সদস্যই মারা গেছে, আর তারপর থেকে সে একা। রানীকে পেয়ে তার একাকিত্ব কেটেছে। রানীকে সে খুব ভালোবাসে। এরপর থেকে অভিমন্যু বিভিন্নভাবে রানীর কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রানী কোনো না কোনো অজুহাতে তার থেকে দূরে সরে যায়। এরপর এক রাতে রানীকে অভিমন্যু পণ্ডিতজির ক্রাইম কাহিনীর বইয়ের ব্যাপারে বলে। দীনেশ পণ্ডিতের ওইসব কাহিনীর রানীও চরম ফ্যান। সে সব কাহিনী পড়ে ফেলেছে। এভাবেই রানী আর অভিমন্যুর দিন কাটতে থাকে। অন্যদিকে দেখা যায় পুনম রিশুর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, আর সে রিশুকে কিস করার চেষ্টা করে, কিন্তু বাধ্য হয়ে রিশু মুখ সরায় না। রানী দূর থেকে এটা দেখে ফেলে, আর রিশুর এতে খুব খারাপ লাগে। সে ছুটে রানীর কাছে যায় আর বলে আসলে পুনম তার পেছনে পড়ে আছে, তার মনে ওর জন্য কোনো ফিলিংস নেই। কিন্তু রানীর খুব খারাপ লাগে, আর সে রেগে গিয়ে তাকে কিছু কথা শুনিয়ে বাড়ি চলে আসে। তার মুড অফ থাকায় সে রাতে সে অনেক মদ্যপান করতে থাকে, আর নেশার ঘরে সে অভিমন্যুকে বলতে থাকে ওদিকে পুনম রিশুকে ভালোবাসে, আর এদিকে আমি শুধুমাত্র রিশুকেই ভালোবাসি, আর তোমার সঙ্গে ধোঁকা দেওয়া হচ্ছে। এসব শুনে অভিমন্যুর মনে খুব আঘাত লাগে, কিন্তু তাও সে রানীকে সান্ত্বনা দেয় আর তাকে কোলে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয়, আর সেখান থেকে সে চলে যায়। পরদিন অভিমন্যু রানীকে বলে রিশুকে ফোন করো, চলো আমরা এক জায়গায় সাক্ষাৎ করি। তার কথা মতো রানী সেটা করে, আর তারা একটা মেলায় দেখা করে, আর দোলনায় বসে 3 জনে কথা বলতে থাকে। সব শুনে অভিমন্যু বলে সে তাদেরকে থাইল্যান্ড যাবার ব্যাপারে সাহায্য করবে, আর পাসপোর্ট ভিসা সব রেডি করে তাদের পাঠিয়ে দেবে। কম্পাউন্ডার হওয়ার সুবাদে আর বিভিন্ন বাড়িতে ইঞ্জেকশন দিতে দিতে অনেক লোকের সঙ্গে তার জানাশোনা হয়ে গেছে। রিশু বলে তোমার সাথে ধোঁকা হওয়া সত্ত্বেও তুমি আমাদের কেন সাহায্য করছো? অভিমন্যু বলে কোনো না কোনো দিন তোমার প্রতি রানীর মন ভরে যাবে। সেদিন হয়তো আমার জন্য ভালোবাসা জাগতেও পারে, তখন সে হয়তো আমার কাছে আসতেও পারে। এরকম কথাবার্তা শুনে রিশু ফিল করে এই অভিমন্যু আসলে অতটাও সহজ সরল না, তার অন্য কিছু মতলব থাকলেও থাকতে পারে। তবে বাধ্য হয়ে সে তার সাহায্য নিতে সম্মত হয়। রিশুকে যাতে পুলিশ খুঁজে না পায় তাই অভিমন্যু তাকে তার ক্লিনিকে লুকিয়ে রাখে। বলে 2 দিন পর সে তাদের জন্য টিকিটের ব্যবস্থা করে দেবে আর তাদের থাইল্যান্ড পাঠিয়ে দেবে। অভিমন্যু চলে যায়, কিন্তু রিশুকে ফলো করে কিছুক্ষণ পর পুনম সেখানে আসে। সে এখানকার খোঁজ পেয়ে গেছে। সে রিশুকে বলে তুমি কি কোথাও পালিয়ে যেতে চাইছো? আমার মনে হচ্ছে এরকম। তার সন্দেহ দূর করার জন্য রিশু তাকে কিস করে আর বলে আমাকে 1 মাস সময় দাও, আর তারপর তোমার সাথে দেখা করব, দিয়ে আমরা ভবিষ্যতের পরিকল্পনা করব। পুনম এতে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সেখানে লালন নামে একজন আসে, কিন্তু তার সাথে কি হলো সেটা এইখানে আর দেখানো হয় না, সেটা কাহিনীতে পরে দেখানো হয়েছে। এরপর সেখানে রিশুকে খাবার দিতে আসে অভিমন্যু, আর ভেতরে ঢুকে রজনীগন্ধার গন্ধ পেয়ে বলে গাজরা কোনো মহিলা এসেছিল নাকি এখানে? রিশু বলে হ্যাঁ, এখানে পুনম এসেছিল। অভিমন্যু বলে ও এখানকার খোঁজ পেল কি করে? রিশু বলে কি বলবো অভিমন্যুজি, আসলে ও আমার পেছনে পড়ে আছে। আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির মালকিন
অভিমন্যু অদ্ভুতভাবে হাসে আর বলে, পুনম আপনার পেছনে পড়ে আছে আর আমি রানীজির পেছনে, রানীজি আপনার পেছনে। এক কাজ, আপনি পুনমের সঙ্গে সেটেল হয়ে যান আর আমি রানীজির সাথে, ব্যাস সবার প্রবলেম সলভ। কথাটা শুনে ঋষু তো স্তম্ভিত হয়ে যায়। অভিমন্যু তখন হাসতে থাকে আর বলে, আরে আমি তো মজা করছিলাম, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন? ঋষু তখন হাসে। অভিমন্যু বলে, আপনি তাহলে খাবার খান, আমি আসছি। কিন্তু বেরোতে গিয়ে মেঝেতে লাল মাটির গুঁড়ো দেখে অভিমন্যুর মুড অফ হয়ে যায় আর বলে, আর কেউ এসেছিল নাকি এখানে? ঋষু বলে, না তো, আর কেউ আসেনি তো। এবার অভিমন্যু নিচু হয়ে ওই মাটির গুঁড়োগুলো ওঠায় আর বলে, লালনকে কতবার বলেছি স্যান্ডেল খুলে ঢুকতে। আসলে এই ধরনের মাটির গুঁড়ো অভির গ্রামের দিকে রাজগীরের জঙ্গলে পাওয়া যায়। এই মাটি আগ্রার শহরাঞ্চলের নয়, আর সেটা অভিজ্ঞ অভি বুঝতে পারে। আর সে এটাও বুঝে যায় লালন হয়তো তার সিক্রেট ঋষুকে বলে দিয়েছে। তাই সে বলে, রানীজি কি জানে আপনি এত মিথ্যে কথা বলেন? অভিমন্যু আরো বলে, একটা জায়গা ভাগাভাগি নিয়ে চাচার সাথে তার ঝামেলা হয়েছিল, আর তখন সে তার চাচা চাচি সহ পরিবারের মোট 4 জনকে সাপের কামড় খাইয়ে মেরে দিয়েছিল। আর সে আরো বলে, তার সঙ্গে যে ধোঁকা দেয় তাকে সে কখনো ছাড়ে না। ঋষু এবার ভয় পেয়ে যায় আর অভি তাকে অ্যাটাক করতে পারে ভেবে সে অভির ওপর হামলা করে। কিন্তু অভি সঙ্গে সঙ্গে একটা ভারী বেড তার উপরে ফেলে তাকে আটকে দেয় আর তাকে তালা মেরে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে তাজমহলের পাশে যমুনা নদীকে রানীকে ঘুরতে নিয়ে যায় অভি, আর কথায় কথায় বলে, আজ পর্যন্ত যারা তাকে ধোঁকা দিয়েছে তাদের কাউকে সে ক্ষমা করেনি। তার চাচারা জায়গা নিয়ে ঝামেলা করায় পুরো পরিবারকে সাপের কামড় খাইয়ে হত্যা করেছে। আর বলে, রানীজি আপনিও তো আমার সাথে ধোঁকা দিয়েছেন। রানী এটা শুনে বেশ চমকে যায়। পরের সিনে দেখা যায় ঋষু অভির ওই ক্লিনিকের কাঠের দরজা লাথি মেরে ভেঙে সেখান থেকে পালিয়ে গেছে। আর রাতের বেলায় দেখা যায় রানীকে অভি দেখাচ্ছে আলমারি ভর্তি দীনেশ পণ্ডিতের বই, আর বলে, আমিও দীনেশ পণ্ডিতের ক্রাইম কাহিনীর ফ্যান। রানী আসলে যা প্ল্যান করত সব সে ওই ক্রাইম কাহিনীর বই পড়েই করত, কিন্তু ওই বইয়ের সব কাহিনী অভির জানা আছে। রানী একটু ঘাবড়ে যায়। অভি কথা বলতে বলতে রানীকে একটা ধাক্কা দেয় আর টেবিলে রানীর মাথা ঠুকে যায়, আর উঠে সে ভয়ে প্রাণপণে ছুটতে থাকে। বাড়ি থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যে সে ছুটতে থাকে। এটাই সেই দৃশ্য যেটা মুভির শুরুতে দেখানো হয়েছিল। হেল্প হেল্প চিৎকার করতে করতে রানী থানায় ঢুকে পড়ে আর বলে, বাঁচান, আমাকে বাঁচান, আমার হাজব্যান্ড আমাকে মেরে ফেলবে। শুনে ডিএসপি মৃত্যুঞ্জয় মানে ঋষুর মন্টু চাচা বলে, আরে এখানে তো আপনি সেফ, এখানে কে মারবে আপনাকে? আপনার হাজব্যান্ড কিচ্ছু করতে পারবে না, আর সে আপনাকে মারবে কেন? তখন রানী বলে, ও জেনে গেছে ঋষু বেঁচে আছে আর আমি ওর সাথে ধোঁকা করেছি, তাই আমাকে ও অ্যাটাক করেছে। ও খুব ডেঞ্জারাস লোক, ও ওর চাচার পরিবারে সবাইকে সাপের কামড় দিয়ে মেরে ফেলেছে। ও 1 নম্বরের সাইকো, আমাকে মেরে ফেলবে ও। এমন সময় নীলের বাবাকে ইন্সপেক্টর মৃত্যুঞ্জয় ফোন করে আর বলে, বড় ভাই বলেছিলাম না নীলের খুনিকে ধরে আনবো, ও এখন থানাতেই আছে বলে ফোন কেটে দেয়। ধরা পড়ে গেছে বুঝে রানী ভয়ে কাঁদতে থাকে। এরপর মৃত্যুঞ্জয় ইন্সপেক্টর কিশোর আর তার পুলিশ টিমকে খুঁজতে পাঠায় ঋষু আর অভিকে। তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাতে থাকে, কিন্তু না, ঋষু আর অভির কোনো খোঁজ তারা কিন্তু পায় না। তল্লাশি চালাতে চালাতে পুলিশের কাছে কল আসে যে যমুনা নদীর তীরে 2টো লাশ পাওয়া গেছে। এটা শুনে মৃত্যুঞ্জয় রানীকে নিয়ে ওই জায়গায় যায় ওই লাশের মধ্যে ঋষু আছে কিনা শনাক্ত করার জন্য। ওই ক্রাইম স্পটে পুনমের স্টিক পাওয়া যায় আর অভিমন্যুর সুটকেস। লাশ এতটাই পুড়িয়ে দেওয়া হয়েছে যে তা দেখে শনাক্ত করার কোনো উপায় নেই। জিনিসগুলো দেখে অনুমান করা হয় ওই লাশ অভি আর পুনমের, আর রানীও সেটা বুঝতে পারে। আর পুলিশ খুনি হিসাবে রানীকেই সন্দেহ করে, কারণ তাদের মেরে ড্রামা করে নিজেই ছুটতে ছুটতে সে থানায় এসেছে আর হাজব্যান্ড মেরে ফেলবে এসব গল্প শোনাচ্ছে। পুলিশ তাই খুনি সন্দেহে রানীকে থানায় আটকে রেখে দেয়। লকআপে আটকে রেখে রানীকে তারা বেশ মারধর করে, বেশ অত্যাচার করতে থাকে আর তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে তার মুখ থেকে সত্য কবুল করানোর জন্য। আর একটা প্ল্যান করে যে তারা যতটা মারধর করেছে তার থেকেও অনেক বেশি মারধর করেছে এরকম একটা ফলস নিউজ তারা ছড়িয়ে দেবে যে রানীকে ভীষণ মারধর করা হচ্ছে আর রক্তাক্ত করে অত্যাচার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে খবরে হয়তো বিচলিত হয়ে ঋষু সারেন্ডার করবে, কারণ সে রানীর ওপর অত্যাচার সহ্য করতে পারবে না। রানীকে বাঁচাতে যে নিজের হাত কেটে ফেলতে পারে তাকে বাঁচাতে সে সারেন্ডার করবে। আর এই খবর আগ্রা সহ ইউপিতে যথারীতি ভাইরাল হয়ে যায়, আর সেটা দেখে সত্যিই ঋষু মর্মাহত হয় আর একটা ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। সে বলে, আমি ঋষভ সাক্সেনা, আমি সারেন্ডার করতে চাই, কিন্তু আমার শর্ত হলো নির্দোষ রানীকে ছেড়ে দিতে হবে, আর সেটা করতে হবে আজ রাত 8টায় রেলওয়ে ব্রিজে। আর সে যখন রেলওয়ে ব্রিজে আসবে তখন যেন সে নিজের পায়ে হেঁটে সুস্থ শরীরে
ফিরে আসে, কারণ আমি নিশ্চিত হতে চাই যে রানীর শরীরে কোনো মারাত্মক আঘাত হয়নি। ডিএসপি মৃত্যুঞ্জয় এতে রাজি হয়ে যায় আর প্ল্যান করে রিশু যখন সারেন্ডার করতে আসবে তখন তারা রানীকে ছেড়ে দেবে ব্রিজে, আর পুলিশ ফোর্স ব্রিজের দুই দিক থেকে ব্রিজের মুখগুলো আটকে দেবে। তাতে সহজেই ওই দুজনকে আটকে আবার থানায় নিয়ে আসা সম্ভব হবে। আর নদীতে যেহেতু মারাত্মক কুমিরের উপদ্রব রয়েছে, তাই নদীতে তো তারা ঝাঁপ দেবে না। প্ল্যান অনুযায়ী তারা সেটা করে। আর ঠিক রাত 8টায় একটি মালগাড়ি ট্রেন ব্রিজের উপরে এলে সেই ট্রেনকে মাঝপথে থামিয়ে রিশু সেখান থেকে নেমে পড়ে আর ব্রিজের ওপর দাঁড়িয়ে হাত তুলে সারেন্ডার করে। শর্ত অনুযায়ী ডিএসপি মৃত্যুঞ্জয় রানীকে ছেড়ে দিতে বলে। রানী ব্রিজের ওপর দিয়ে হেঁটে রিশুর দিকে যায়। রানী রিশুর কাছে গিয়ে তাকে বলে, আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। রিশু বলে, আমি সারেন্ডার করব, কিন্তু রানী কিছুতে রাজি হয় না। আর তখনই প্ল্যান অনুযায়ী মন্টু চাচার প্রচুর পুলিশ ব্রিজের মুখ ঘিরে দাঁড়িয়ে পড়ে। হঠাৎ দেখা যায় পুলিশ দলের মধ্যে থেকে একজন ব্রিজের মাঝখানে রিশু আর রানীর দিকে এগিয়ে যাচ্ছে। কিশোর তাকে দেখে বলে, এই বোকাটা আবার কে যে চক্রবুজ্জ ভেঙে এগিয়ে যাচ্ছে কোনো অর্ডার ছাড়া? মন্টু চাচা বাইনোকুলারে দেখে বুঝতে পারে আর বলে, ও হলো সে যে মায়ের পেটেই চক্রবুজ্জ ভেদ করতে শিখেছিল। ও হলো অভিমন্যু। দেখা যায় অভিমন্যু হাতে পিস্তল নিয়ে রিশু আর রানীর দিকে এগিয়ে যাচ্ছে। ওই অবস্থায় ফায়ার হলে যে কোনো কিছু হয়ে যেতে পারে বলে মন্টু চাচা অর্ডার দেয়, কোনো ফায়ার করা যাবে না, সকলে পজিশন নিয়ে রেডি থাকো, ওদেরকে জীবিত অ্যারেস্ট করতে হবে। অভিমন্যুকে পিস্তল হাতে এগিয়ে আসতে দেখা যায় আর রিশু আর রানী এটা দেখে ভয় পেয়ে যায়। অভিমন্যু তাদের কাছে গিয়ে বলে, রানী যখন আমার হয়নি তখনও কারোর হবে না, এমনিতেও আমি ধোঁকাবাজদের কখনো ছেড়ে দিই না। রানীর দিকে সে পিস্তল তাক করে আর তখনই রিশু এক ঝটকায় তাকে অ্যাটাক করে। তাদের মধ্যে মারাত্মক ধস্তাধস্তি শুরু হয়ে যায় আর তার হাত থেকে পিস্তলটি ব্রিজের ওপর পড়ে যায়। রানী সুযোগ বুঝে ওই পিস্তল উঠিয়ে অভির দিকে তাক করে, কিন্তু তখনই বেচারা রানীর পা পিছলে ব্রিজের নিচে এসে ঝুলতে থাকে। কোনো রকমে এক হাতে এসে ব্রিজের পাটাতন ধরে ঝুলতে থাকে। রিশু রানীকে বাঁচানোর জন্য চেষ্টা করে, রানীকে তার হাত ধরতে বলে। আর এই সুযোগে অভি দুজনকে ব্রিজ থেকে নদীতে ফেলে দেওয়ার জন্য ধাক্কা দিতে থাকে। আর নদী তো কুমিরে ভর্তি, তাই পড়লেই দুজনের মৃত্যু হবে। ধস্তাধস্তিতে নিচে পড়ার সময় রিশু অভির হাত ধরে নেয় আর তিনজনেই নদীতে পড়ে যায়। পুলিশের কিছুই করার থাকে না, তারা কিনারায় কিছুক্ষণ খোঁজাখুঁজি করে সেখান থেকে চলে যায়, কারণ ওই তিনজন কুমিরের পেটে চলে গেছে। দিনের বেলায় তারা আরো তল্লাশি করে কেবলমাত্র রিশুর ওই নকল হাতটা খুঁজে পায়। এরপর অফিসারের সাথে মিটিং এ দেখা যায় মৃত্যুঞ্জয়ের সিনিয়র বলছে, এই কেসটা বন্ধ করে দাও, ওই তিনজনেই মারা গেছে। রিশু বোঝাতে যায় ওই তিনজনের পড়ে যাওয়াটা আসলে একটা প্ল্যান, কারণ তারা সিসিটিভি ফুটেজ যাচাই করে দেখেছে রিশুর সাথে লালন নামে সেই সাপুড়ে দেখা করেছিল। আর অভি আর লালন মিলেই অভির চাচার পরিবারের সবাইকে মেরেছে। আর পরে এই সাপুড়ে লালন অভিকে ব্ল্যাকমেল করা শুরু করে। সিসিটিভিতে দেখা গেছে লালনকে শেষবার অভির ক্লিনিকে, আর তারপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর পুনমকেও শেষবার দেখা গেছে অভির ক্লিনিকের সামনে, তারপর থেকে তাকেও আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। মানে ওই দুটো লাশের একটি ছিল পুনম আর একটি ছিল লালনের। আর তারা প্ল্যান করেই অভির ব্রিফকেসটা ক্রাইম স্পটে রেখে দেয় আর লাশ দুটো এমন ভাবে জ্বালিয়ে দেয় যাতে শনাক্ত করা না যায়। আর ডিএনএ টেস্টেও দেখা গেছে ওই লাশের মধ্যে অভি আর রিশুর বডি ছিল না। অভির বাড়ির কাছে লাগানো সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে সন্ধ্যা 7টায় অভি আর রানী বাড়ি ঢোকে, আর কিছুক্ষণ পর আরো একজনকে ওই বাড়িতে ঢুকতে দেখা যায়। প্রায় রাত 10টায় অসহায় মেয়ের মতো রানী হেল্প চিৎকার করতে করতে থানায় এসে ঢোকে, আর হাজব্যান্ড অভি মেরে ফেলবে বাঁচান বলে থানায় সাহায্য চায়। আর রানী ওই বাড়ি থেকে বেরোনোর পর রিশু আর অভি স্কুটি নিয়ে বেরিয়ে যায়। কয়েক ঘন্টা ওই তিনজন একসাথে ছিল, মানে তিনজনে কিছু তো একটা ঘোট পাকিয়েছিল। কিন্তু মৃত্যুঞ্জয়ের এসব ব্যাখ্যায় এসিপি স্যার কনভিন্স হয় না। তিনি বলেন ওই তিনজনই যমুনা নদীতে পড়েছে, মানে কুমিরের পেটে চলে গেছে, বাঁচার কোনো চান্স নেই। তুমি এই কেসটা পার্সোনালি নিও না, কেসটা তুমি শাটডাউন করে দাও। বাধ্য হয়ে অফিসিয়ালি মৃত্যুঞ্জয়কে ওই কেসটা ক্লোজ করে দিতে হয়। এসিপি চলে যাওয়ার পর কিশোর মৃত্যুঞ্জয়কে বলে, স্যার কেস অফিসিয়ালি ক্লোজ, কিন্তু আমরা আনঅফিসিয়ালি তদন্ত চালিয়ে যাব। এরপর 6 মাস পরের দৃশ্য দেখানো হয় হিমাচল প্রদেশের দৃশ্য, যেখানে উদাস মুখে রানীকে দেখা যাচ্ছে বাচ্চাদের টিউশন পড়াচ্ছে আর মনে মনে সেই রাতের কথা ভাবছে। ওই রাতে তারা যখন জল থেকে বেরিয়ে এসেছিল তখন রানী আর অভি কেবলমাত্র বেঁচে ফিরেছিল, আর বেচারা রিশু যে তাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতো সে তো কুমিরের পেটে চলে গেছে। এরপর অভি আর সে দুজনে মিলে হিমাচল প্রদেশে পালিয়ে আসে। রানী সেখানে বাচ্চাদের পড়ায় আর অভিমন্যু একটা ছোট্ট ক্লিনিক চালায়। রানী যখন বাচ্চাদের পড়াচ্ছিল তখন বাচ্চাদের খাতায় কিছু কবিতার লাইন দেখতে পায়, যে ধরনের কবিতা লিখে রিশু তার সঙ্গে যোগাযোগ রাখত।
অন্যদিকে আগ্রায় মন্টু চাচাকে দেখা যায় এবং কুরিয়ারে তার কাছে দীনেশ পণ্ডিতের কুমিরের ফাঁদ নামক একটি বই পৌঁছায়। আর ওই বইতে এটাও লেখা ছিল এই বইটির শুধুমাত্র 3টি কপি আছে, যার একটা এখন আপনার কাছে। মৃত্যুঞ্জয় ওই বইটা পড়তে থাকে আর জানতে পারে ওই লোকগুলো সেদিন কি প্ল্যানিং করেছিল। যখন রানী অ্যারেস্ট হয়েছিল তখন বাকি 3 দিনে তারা ওই কুমিরের হাত থেকে বাঁচার জন্য একটা প্ল্যান তৈরি করে নিয়েছিল। প্রথম রাত ওই ব্রিজের পাশে যমুনা নদীর কাছে তারা পৌঁছায় অনেকগুলো মাংস নিয়ে, আর ধীরে ধীরে ওই মাংসের টুকরোগুলো ছড়াতে ছড়াতে ব্রিজ থেকে 2 কিলোমিটার দূরে ওই মাংস ফেলতে থাকে। ওরা ভালো করেই জানতো যে কুমিররা ওই মাংসগুলো খেতে আসবে, আর পরের রাতে তারা সেখানে শুরু করে আগের রাতে তারা যেখানে মাংস দেওয়া শেষ করেছিল, এবং পরের রাতেও একইভাবে মাংসের টুকরো ফেলতে ফেলতে তারা আরও 4 কিলোমিটার এগিয়ে যায় এবং পরের রাতে আরও কয়েক কিলোমিটার এগিয়ে যায়। এভাবেই তারা কুমিরগুলোকে ধীরে ধীরে ওই ব্রিজ থেকে প্রায় 12 কিলোমিটার দূরে সরিয়ে দিয়েছিল। আর কুমির মাংস পাওয়ার আশায় ওই অঞ্চলে ঘোরাঘুরি করবে, এটাই ছিল তাদের প্ল্যান। তার মানে ব্রিজের আশেপাশে যাতে কুমির না থাকে সেটার ব্যবস্থা তারা করেছিল। আর এই প্ল্যান অনুযায়ী ওই 3 জন যমুনা নদীতে ঝাঁপ দিয়েছিল। ধস্তাধস্তি এইসব ছিল তাদের ড্রামা। আর এই বইয়ের শেষ পাতায় লেখা ছিল, যদি গল্পটা রোমাঞ্চকর লাগে তো তার থেকেও রোমাঞ্চকর হতে চলেছে। আর তার জন্য 20শে মার্চ মন্টু চাচাকে তোতা ময়না লাভার্স পয়েন্টে যেতে হবে। আর অন্যদিকে অভিমন্যুর টিফিন বক্সেও একটি চিরকুট পাওয়া যায়, যেখানে তাকেও তোতা ময়না লাভার্স পয়েন্টে ডাকা হয়েছে। এর পরের দৃশ্য দেখা যায় তোতা ময়না লাভার্স পয়েন্টের, যেটা খুব ভয়ানক একটা জায়গা। আর রানী সেখানে একদম কিনারায় দাঁড়িয়েছিল, যার নিচেই একটি ঝর্ণা বইছিল। রানী সেখান থেকে অভিমন্যুকে বলে যে যখন ঋষু মারা যায় তখন সে ভেবেছিল যে তার সঙ্গে সে বাকি জীবনটা অতিবাহিত করবে, কিন্তু এখন সে সব জেনে গেছে যে ওই রাতে কি হয়েছিল। যখন রানী অভিমন্যুকে এসব কথা বলছিল তখনই মন্টু চাচা সেখানে চলে আসে, আর রানী ওই রাতের কথা বলতে থাকে। আর ফ্ল্যাশব্যাকে ওই রাতের ঘটনা দেখানো হয়। আসলে ওই রাতে যখন রানী আর অভিমন্যু একসাথে ছিল তখন হঠাৎ সেখানে ঋষু চলে আসে, আর রানী পা পিছলে পড়ে যায় আর টেবিলের সঙ্গে তার ধাক্কা লেগে যায়, আর সেই আঘাতে সে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফেরে তখন 3 জনে মিলে তারা প্ল্যান করে, আর অভিমন্যু তখন কুমিরের ফাঁদ এই বইটির কথা বলে, আর বলে যে যদি আমরা 3 জনে এই বইয়ের পরিকল্পনা মতো চলি তাহলে সবাই বেঁচে যাব, আর লোকের সামনে আমরা হয়ে যাব মৃত। তাই সমাজের চোখে আমাদের জীবন চলে যাবার পরেও আমরা স্বাধীন হয়ে যাব। আর ওই রাতে ওই 3 জন যমুনা নদীতে পরিকল্পনা অনুযায়ী ইচ্ছা করেই ঝাঁপ দিয়েছিল। ধস্তাধস্তি এসব ছিল তাদের লোক দেখানো। কিন্তু ঋষুর একটা হাত কাটা থাকায় তার নকল হাত নিয়ে সাঁতার কাটতে বেশ প্রবলেম হচ্ছিল। সব কুমির না থাকলেও সেখানে কোনো ক্রমে মানুষের গন্ধ পেয়ে একটি কুমির চলে আসে, আর তখন অভিমন্যু সুযোগ বুঝে ঋষুর নকল হাতটা শয়তানি করে বের করে নিয়েছিল, যার কারণে ঋষুকে কুমিরে খেয়ে নিয়েছিল। আর এটা যে অভিমন্যুর শয়তানি ছিল সেটা রানীর কখনো মনে হয়নি, কিন্তু রানী পরে বুঝতে পারে যে এটা অভিমন্যু ইচ্ছা করেই করেছিল, আর রানী এখন সেটা জেনে গেছে। তাই রানী বলতে থাকে যে সে যদি ঋষুর না হয়ে থাকে তাহলে ও কারোরই হতে পারবে না, যার পরে ওই লাভার্স পয়েন্ট থেকে সে ওই ঝর্ণার জলের সঙ্গে নিচে ঝাঁপ দিয়ে দেয়। পরে মন্টু চাচা অভিমন্যুকে অ্যারেস্ট করে নিয়েছিল আর ফ্লাইটে আগ্রায় ফিরিয়ে আনার জন্য তাকে নিয়ে আসছিল। তখন অভিমন্যু হাসতে হাসতে বলে যে নিশ্চয় রানীর লাশ পাওয়া যায়নি, পুলিশ আর কোনোদিন রানীর লাশ পাবেও না। ওখানে আর একটা সিন দেখানো হয়। সেদিন শয়তানি করে অভিমন্যু ঋষুর হাত খুলে সেখান থেকে পালিয়ে এলেও কুমিরের গ্রাসে ঋষুর মৃত্যু হয়নি। সে ওই প্লাস্টিকের হাতটি কুমিরের মুখে ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে সেখান থেকে সুস্থ সবল দেহে সে বেঁচে পালিয়ে গিয়েছিল। আর সেদিন ওই বাচ্চার কপিতে যে কবিতার লাইনগুলো লেখা ছিল সেটা ঋষুরই লেখা ছিল, কারণ সে এখনো বেঁচে আছে। পরের দৃশ্যে দেখা যায় লাভার্স পয়েন্টের ঝর্ণা থেকে রানী নিচেতে পড়েছিল, কিন্তু সে মারা যায়নি। ঝর্ণার নিচে নদীর প্রবাহের সাথে ভাসতে ভাসতে বেশ কিছু দূরে গিয়ে সে নদীর তীরে উঠেছিল, আর পরিকল্পনা অনুযায়ী ঋষু সেখানে অপেক্ষা করছিল। আর আরো একবার তারা দুজনে আনন্দে একসাথে জীবনযাপন করা শুরু করে। আর এখান থেকে ফ্লাইটে যখন অভিমন্যুকে মন্টু চাচা ফিরিয়ে আনছে তখন অভি আরো একটা সিক্রেট রিভিল করে। সে প্রকাশ করে যে দীনেশ পণ্ডিত ক্রাইম কাহিনীর লেখক সে আসলে অভিমন্যুর বাবা। আর এখানেই সিনেমার কাহিনীটা সমাপ্ত হয়। প্রিয় বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলো না। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল। খুব ভালো থেকো। जो पागलपन की हद से ना गुजरे वो प्यार ही क्या।